স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শেখ কামাল বঙ্গবন্ধু শেখ মুজিবের বড় ছেলে, তবে পিতার পরিচয়ের গণ্ডিতে আবদ্ধ থাকেনি তিনি। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বসত, তখন শেখ কামাল যোগ দেন অন্য এক লড়াইয়ে। তার নেতৃত্বে দেশের ক্রীড়া আর সাংস্কৃতিক অঙ্গন সংস্কৃতি অঙ্গনে জেগে ওঠে নতুন কর্মযজ্ঞে। 66তম জন্মবার্ষিকী সেই শেখ কামালকে স্মরণ করছি আমরা। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। স্বাগত আপনাদের। জনাব কাজী সালাউদ্দিন, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনার বন্ধু শেখ কামালকে আপনি কিভাবে এই জন্মদিনে স্মরণ করছেন? একজন, আমরা তাকে বলছি যে তিনি একজন ক্রীড়া নায়ক ছিলেন, কারণ অনেকে অনেক কিছু করতে পারতেন বাংলাদেশটা যখন গড়ে উঠলো, কিন্তু তিনি মনোযোগ দিলেন ক্রীড়া এবং সংস্কৃতি এবং বিশেষ করে যুবক তরুণদের জন্য। কামালের সম্বন্ধে কিছু বলতে হলে আমাকে প্রথমেই বলতে হবে, হি ওয়াজ ওয়ান অফ দি লার্জেস্ট ভিশনারি। ওর ভিশন যেটা ছিল, এটা ধরেন কামাল যেটা আজকে চিন্তা করেছে, আমরা এটা 10 বছর পরে চিন্তা করি। সো এসে কামাল যখন আমি আবনি ক্লাব নিয়ে আসি 1972-তে, স্বাধীনতার পরে যখন আবনি ক্লাব করে, হিজ ভিশন was something else, because today Aboni is an institution. Aboni কিন্তু কোনো ফুটবল ক্রিকেট ক্লাব না, it has become an institution, millions of supporter, যেটা আবনিকে নকল করেন, আবনিকে দেখে, আবনিকে দেখে আরো অনেক ক্লাব হচ্ছে। সো আপনাকে চিন্তা করতে হবে, বঙ্গবন্ধুর বড় ছেলে স্বাধীনতার পরে দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ হিজ অয়েস্টার। সে ওইসব রেখে সে তার চিন্তাধারাটা হলো যে আমি যদি ক্রিয়াতে আসি, আমি যদি স্পোর্টস ওয়ার্ল্ডে আসি, আই ক্যান টেক দিস টু এ ডিফারেন্ট লেভেল। সো তখন সে চিন্তা করে এই আবনি ক্লাব অর্গানাইজ করে। আজকে দেখেন আবনি ক্লাব কোথায়। আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, আবনি ক্লাব যখন সে করে, সে যেই লোকগুলো তার সাথে আছে, যেরকম সালমান রহমান, এই ধরনের লোক সে নিয়েছে। সো আজকে ভাগ্যর দুর্কারণে সে আজকে পৃথিবীতে নাই, বাট সালমান রহমানরা তো ক্লাবটাকে ধরে রেখে এটাকে একটা ইনস্টিটিউশন বানিয়ে ফেলেছে। সো আমি মানে আমরা যারা শেখ কামালকে খুব দেখি নাই, কিন্তু আমাদের কাছে একটু অবাকই লাগে যে স্বাধীনতা পরবর্তীকালে অনেকে যখন অনেক কিছু দেশ নিয়ে ভাবছিলেন, পজিটিভ নেগেটিভ নানা রকম, তিনি যে স্পোর্টস নিয়ে ভাবলেন, তিনি যে সংস্কৃতি নিয়ে ভাবলেন, সেটাকে আপনাদের কাছে সে সময় কি মনে হয়েছিল যে এটা এত দূর পর্যন্ত এটার সুদূর প্রসারের প্রভাব থাকবে? অ্যাকচুয়ালি আমার যেটা অ্যাডভান্টেজ ছিল কামালের সাথে, আমি আর কামাল কিন্তু একই স্কুলে পড়তাম, এবং নট অনলি একই স্কুলে পড়তাম, স্কুলের যে আমাদের স্পোর্টস হতো হাউস ওয়াইজ। তিতুমির হাউসে, হি ওয়াজ অলসো ইন তিতুমির হাউস, আমিও তিতুমির হাউসে ছিলাম। সো ওখানে দেখতাম কামাল কিন্তু স্কুল টিমে ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল, 4টাই খেলা কিন্তু সে ফার্স্ট 11-এ খেলতো। আমি খালি খেলেছি ক্রিকেট, ফুটবল। বাট ওর যে ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট স্পোর্টস, এটা তো আমার জানা ছিল, সেই জন্য আমার কাছে আমি খুব একটা অবাক হইনি। অ্যান্ড দেন ও যখন আমাকে ক্লাবটা করার সময় যে কনসেপ্টটা দিয়েছে, দেন আই রিয়েলাইজড হি ইজ কেপেবল অফ ডুইং ইট। বঙ্গবন্ধুর ছেলে বাংলাদেশে নতুন এসে হি ক্যান বিল্ড অ্যান অর্গানাইজেশন। তারপরে সে যাদেরকে সাথে নিয়েছে, যেরকম ওই সালমান ভাইকে, এদেরকে, দেন আই ক্যান সি দ্যাট হিজ ভিশন ওয়াজ দেয়ার। সালাউদ্দিন ভাই, আমি আবারও আপনার কাছে আসছি। আমি একটু পাপন ভাই আপনার কাছে আসি। পাপন ভাই, আপনি আবাহনী ক্লাবের সাথে অনেকদিন ধরে জড়িত আছেন, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নেতৃত্ব দিচ্ছেন আপনি। শেখ কামাল যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের অনেকখানি বাংলাদেশ ক্রিকেট দলের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। আপনি একটু তাকে কিভাবে স্মরণ করেন একটু বলেন। আপনার হয়তো খুব বেশি ব্যক্তিগত স্মৃতি না। কামাল ভাই আসলে, সালাউদ্দিন ভাই যেটা বললেন, কামাল ভাই একটু অন্য টাইপেরই মানুষ ছিলেন। মানে সাধারণত আমরা এই ধরনের মানুষ দেখি না। আপনি প্রথমত চিন্তা করেন, উনি নিজে খেলাধুলা করতেন, এবং উনি কিন্তু প্রফেশনাল লিগে খেলেছেন, বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। উনি ফুটবল খেলেছেন, ক্রিকেট খেলেছেন, উনি বাস্কেটবল খেলতেন। আবার উনি কিন্তু সঙ্গীত বা নাটকের সাথে সরাসরি জড়িত ছিল। উনি খুব ভালো সেতার বাজাতেন, উনি ছায়ানটের সাথে যুক্ত ছিলেন, উনি স্পন্দনের মতো একটি গোষ্ঠী নতুন চালু করেন। এই যে তার আগ্রহ, ইচ্ছা, খেলাধুলা এবং সংস্কৃতি, এইটা কিন্তু সবার মধ্যে পাওয়া যায় না একই লোকের মধ্যে। শুধু তাই না, সাধারণত আমরা পাওয়া যায় কিন্তু দেখা যায় পড়াশোনা হয়তো করেনি। উনি ঢাকা কলেজের থেকে পাশ করা ছেলে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, এবং শুধু তাই না, উনি আবার একজন মুক্তিযোদ্ধা। এতগুলা জিনিস, আবার রাজনীতিও করতেন। একটা মানুষের মধ্যে পাওয়াটা কিন্তু একটু বিরল। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাকে এখানে যখন নাকি প্রথমে যখন নাকি আপনার
আবাহনী ক্লাবটা করা হয়, তখনকার জিনিসটা যদি দেখেন খুব আশ্চর্য ঘটনা। ক্লাবটা করা হয়, ক্লাবের এখানটায় একটা ফুটবল মাঠ থাকে, ওখানেই মানুষ ক্রিকেট খেলে, সকালবেলা ক্রিকেট খেলে, বিকালবেলা ফুটবল খেলে। তো ন্যাচারালি ক্লাবের লোকজন খেলে, প্লেয়াররা খেলে, প্লাস বাইরের কিছু ছেলে পেলেও এখানে যোগ দেয় যতটুকু জায়গা পায়। তা আমরা ওখানে খেলতাম না, আমরা ঘুরে বেড়াতাম। আমি তখন ধরেন 6-7-এ পড়ি, আমরা সব বন্ধু বান্ধব। তা আবাহনীর ওই পাশটায় 21 নম্বর থেকে শুরু করে 22 নম্বর 7 নম্বর পর্যন্ত প্রতি রাস্তাতেই আমাদের 2-4 করে বন্ধু ছিল। আমরা সকলে স্কুল লেখাপড়া করতাম, স্কুলে যেতাম, স্কুল থেকে এসে মাঠে দৌড়িয়ে আসতাম, কিন্তু খেলার জায়গা পেতাম না। তো আমরা ওখানে সবাই মিলে সাইকেল দিয়ে ঘুরে বেড়াতাম সারা ধানমন্ডি। এই জিনিসটা কামাল ভাই কিন্তু লক্ষ্য করলো, আমাদের কাছে আসার তো দরকার নেই। আমার সাথে কামাল ভাইয়ের কিন্তু একেবারেই আমি খুব দূরে দূরে থাকতাম। মাননীয় প্রধানমন্ত্রী এবং কামাল ভাই যা একটু যোগাযোগ ছিল, কন্টিনিউয়াস ছিল জামাল ভাইয়ের সাথে আর কিছুটা রেহান আপার সাথে, কিন্তু কামাল ভাই আর মাননীয় প্রধানমন্ত্রী ত্রিসীমানায় যেতাম না, আমরা ভয় পাইতাম। হঠাৎ একদিন আড্ডা মারছি আমরা সব, সাইকেল চালায় এসে 22 নম্বরের মোড়ে কামাল ওই গাড়ির থেকে নামলো। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি বললাম নিশ্চয়ই কেউ আমার নামে কমপ্লেন করছে আমাদের নামে, নাহলে যে হঠাৎ করে উনি আসবে কেন। এসেই বললো, এই তোমরা এখানে কি করতেছো? বললাম গল্প করি। বললো তো খেলো না কেন? আমি বলছি খেলবো কোথাও, ওই মাঠে জায়গা পাওয়া যায় না। তো বললো কি খেলবা? আমি বলছি ক্রিকেট খেলবো। তো বললো যে এক কাজ করো, এখন অপোজিট সাইডে যেখানে মাঠটা আছে ঠিক তার উল্টো দিকে যেখানে এখন ক্রিকেট খেলা হয়, ওই জায়গাটা একটা স্ট্রিপ ছিল, বাকি সবই কিন্তু উঁচা নিচা মাঠ, ভালো খেলার কোনো পরিবেশ অবস্থা ছিল না ওই মাঠের তখন। বললো এখানটায় আমি তোমাদেরকে একটা পিচ করে দিচ্ছি, তোমরা ক্রিকেট প্র্যাকটিস করো। এবং উনি সব সরঞ্জাম দিয়ে এনে দিল। তো এটা একটা আশ্চর্য লাগে আমার কাছে যে উনি খেয়াল করেছে যে 20-25টা ছেলে এক জায়গায় জড়ো হয়ে এখানে থাকে। সেকেন্ডলি আরেকটা কথা আমি আজকে বলেছি একটা অনুষ্ঠানে, এটা খুবই আশ্চর্যজনক। তা আমি একটা টুর্নামেন্ট খেলবো, এখন ম্যাচ খেলবো ক্রিকেট, এতদিন প্র্যাকটিস করলাম, ম্যাচ খেলবো। তো ম্যাচ খেলবো, বল নেই ঢাকাতে, তখন প্রচন্ড বলের ক্রাইসিস, আর ওই সময় তো দামও নেই। রাইট। আর আমরা এত দাম দিয়ে বল কিনবো কোত্থেকে? ক্লাবে গেলাম, কেউ বল দেয় না, বলে বল নাই। আমি সোজা চলে গেলাম বঙ্গবন্ধুর বাসায় 32 নম্বরে, গিয়ে কামাল ভাইয়ের সাথে বলে আসছি আমার ক্রিকেট ম্যাচ খেলবো, পরশুদিন ম্যাচ, আমার বল লাগবে। তো কামাল ভাই বললো যে আসলে বল নাই, আমি ক্লাবকেই দিতে পারছি না, বলে আর কিছু বললো না। তা আমি ভাবলাম ম্যাচ বোধহয় হবে না। পরদিন সকালে প্রচন্ড ঝড়ের মধ্যে 6:30টার সময় উনি নিজে গাড়ি চালিয়ে গিয়ে আমার বাসায় গিয়ে বলটা দিয়ে আসলো, যে ম্যাচ খেলো। এই যে একজন, উনি তো শুধু মানে বঙ্গবন্ধুর ছেলে, ওনার এত কাজ, উনি এত কিছু করেন, তার মাঝে এই যে একটা গ্রুপ অফ ছেলে, ইয়াং ছেলে, বাচ্চারা, ওরা খেলতে চাচ্ছে, ওদেরকে খেলার সুযোগ করে দেওয়া, এই যে আগ্রহ, এটাতে আমি বলি যে ওনার কিন্তু একটা ক্লাব করাই দায়িত্ব, মানে চিন্তা ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশের নতুন প্রজন্মকে, আমাদের কিশোর তরুণ যারা আছে, যুব, ওদেরকে খেলাধুলা যাতে ওরা ভালো করে, সাংস্কৃতিক মনে হয় এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, সব দিক দিয়েই যাতে গড়ে উঠতে পারে ভালো মানুষ হিসেবে, সেই চিন্তাই ছিল। আমরা একটা বিরতি নিচ্ছি সালাউদ্দিন ভাই, পাওয়ার ভাই। বিরতির পর ফিরে এসে সালাউদ্দিন ভাই আপনার কাছে জানতে চাইবো, যেটা অগাস্ট মাস 75-এর 15 আগস্ট একটি নির্মম নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো। বঙ্গবন্ধুর সকল নিশানাই আসলে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা চেষ্টা সে সময় ছিল, কিন্তু সগর্বে টিকে থাকলো হচ্ছে আবাহনী ক্লাব। আমি আমার কথা বলতে পারে, আমি মহারণের সাপোর্টার, আমি জানি যে আবাহনী কত প্রতাপের সাথে টিকে ছিল। এর আসলে রহস্যটা কি আপনি যদি একটু বলতেন? আপনি আবাহনী ক্লাবের সাথে অনেকদিন পর্যন্ত ছিলেন। আমরা একটা 50 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। ফিরে এলাম বাংলাদেশে। এখানে বিরতির আগে সালাউদ্দিন ভাই খুবই দুঃখ ভারাক্রান্ত মনে বলছিলাম যে আবাহনী যে দোর্দণ্ড প্রতাপে টিকে থাকলো না, আসলে জোকিং, যে এর কারণ কি আসলে, যখন বঙ্গবন্ধু সকল চিহ্ন, তার পরিবারের চিহ্ন নিশ্চিহ্ন করার একটা চেষ্টা করা হচ্ছে? আমি আপনাকে বলি, অগাস্টের কথা বললে আমারও বুকে খুব ব্যথা করে। কামালের সাথে আমার লাস্ট কথা হয় 7ই কি 8ই অগাস্ট। ওকে। বাংলাদেশ ফুটবল টিম মাঠ থেকে খেলতে যাচ্ছিল, তো ওই টিমের ক্যাপ্টেন ছিলাম আমি। তো প্লেনে যখন উঠলাম আমরা, কামাল নিজে প্লেনে আসছে, প্লেনের ভিতরে আসছে আমাদেরকে সি অফ করতে। তখন বিমানের এয়ার হোস্টেস ছিল ফিলিপিনো। তো আমাকে প্লেনের মধ্যে এসে বললো, দোস্ত তুমি তো টিম ক্যাপ্টেন, প্লিজ সি দ্যাট এভরিবডি হ্যাজ ডিসিপ্লিন, বিকজ আমরা নতুন এখন মাত্র ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছি, ডিসিপ্লিনটা তুমি দেখো। স্পেশালি এয়ার হোস্টেসকে দেখাই বললো, বিকজ তখনকার দিনে বিদেশি মেয়ে তো খুব দেখা যায় না। তা আমি বললাম যে তুই চিন্তা করিস না। তখন সে আমারে বললো প্লেন থেকে নামার আগে, এটা আমার একদম বুকের মধ্যে লেগে আছে, বললো আমি তো এবার যেতে পারলাম না টিমের সাথে, আমার ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, তো ইন ফিউচার যতদিন তুই ফুটবল খেলবি,
You will remain captain, I will be the manager of the team. And we will take on Asia and the world. ওকে That was the last message he gave me. We will take on Asia and the world. তো তখন আমি বললাম যে ওকে, চলে গেলাম। আমি তো মালয়েশিয়াতে যে খবর পেলাম, মালয়েশিয়াতে আমরা তখন মালয়েশিয়াতে, আপনারা তখন মালয়েশিয়াতে ছিলেন, মারদেকে ওদেরকে আমাদের খেলা ছিল সাউথ কোরিয়া ভার্সেস বাংলাদেশ। সেই মালয়েশিয়াতে আমি ওদেরকার ঘটনা বলি, 15 আগস্টে আমাদের যেদিনকে খেলা থাকে আমরা একটু লেট উঠি, বিকজ লেট ব্রেকফাস্ট করি, বিকজ ট্রেনিং নাই তো। তো আমি 8টা সাড়ে 8টার দিকে ডাইনিং হলে আসছি ব্রেকফাস্ট করতে। ওখানে এসে আমাকে জয়েন করেছে অ্যানাদার ফ্রেন্ড অফ শেখ কামাল, তান্না, ক্রিকেট বোর্ডের ছিল, তানভীর মাজার তান্না। তান্না। তান্নাত মালয়েশিয়া থেকে হংকং থেকে আসছে মালয়েশিয়া খেলা দেখতে। তো আমার সাথে ভোরবেলায় আসছে, ব্রেকফাস্ট করে সারাদিন থাকবে, আমার সাথে স্টেডিয়াম যাবে। তো তান্নার আমি বসে ব্রেকফাস্ট করছি, এই সময় একটা শিখ ভদ্রলোক আসলে। এই শিখ ভদ্রলোক হলো তখন মালয়েশিয়াতে একটাই এডিডাস ফুটবল গিয়ারের দোকান, ওর মালিক, ওর সাথে আমার পরিচয় ছিল। ও দেখি ভোরবেলা ঢুকছে, তখন বোধ হয় 9টা সাড়ে 9টা বাজে। তাই বললাম, সিক, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? বললো, নো, সিট ডাউন, আই হ্যাভ সাম ব্যাড নিউজ ফর ইউ। তাই বললাম, শিখ কই থেকে আবার ব্যাড নিউজ দিবে? হয়তো ফুটবল বুট নাই, জার্সি নাই, বাট সামথিং লাইক দ্যাট। হি সেড সিট ডাউন। তখন সে আমাকে বললো যে এরকম বাংলাদেশে এই ঘটনা হয়েছে। এই তো তখন তো মোবাইলের দিন না, এত মিডিয়ার দিন না। তো বললো যে তুমি কোথা থেকে খবর পেলা? হাউ শিওর ইউ আর? বললো, আমি ব্যাংকে গিয়েছিলাম ভোরবেলা 9টার সময়, ব্যাংকের টেলেক্সে মেসেজ দেখলাম ওকে যে এই খবরটা। তোর সাথে আমি আর কথা বলিনি, আমি সাথে সাথে উঠে, তার না উঠলো, আমি বললাম যে চল এম্বাসিতে যাব। আমি কাউকে কিছু না বলে ট্র্যাকস্যুট পরে অবস্থায় আমি নিচে নেমে একটা ট্যাক্সি নিয়ে বাংলাদেশ এম্বাসিতে গেলাম। এম্বাসিতে ঢুকার সাথে সাথেই দেখেছি একদম থমথমা এম্বাসি। তো ওখানে ফার্স্ট সেক্রেটারি ছিলেন, ওনার সাথে দেখা হলো। খালি উনি বললেন, মাথা নড়ালেন এভাবে, যে তুমি যে খবর পাইছো খবর কারেক্ট। আর কোনো ডিটেলস নাই। There was no other details. For the next 4-5 days there was no details. সেদিকে সাউথ কোরিয়ার সাথে খেলা ছিল, আমরা খেলবো না, ডিসাইড করলো উইল নট প্লে। হ্যাঁ, আমাদের তো রাগ এসে গেছে। তো তখন আমাদের ওরা বোঝালো, দেখো তোমার দেশের আর্মি টেক ওভার করেছে, তোমরা না খেললে কি বিপদ হয় জানি না, তোমরা আসো, জাস্ট কোনো রকম খেলে দাও, সো দ্যাট একটা না হয়। তো অনেক কিছু বলার পরে আমাদের যা ম্যানেজার ট্যানেজার যারা ছিল, তা আমরা কোনো রকম খেললাম। তারপরে 7-8 দিন আমাদের কোনো খবরই নাই যে অ্যাকচুয়ালি ডিটেলস কি হয়েছে, কে কে মারা গেছে না গেছে। তো বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে এইটা আমরা কনফার্ম হয়েছি, দিস নিউজ ওয়াজ কনফার্ম। বাট তখন আমাদের হলো যে কামালের খবর কি, প্রায় 4-5 দিন পরে কনফার্ম হল দ্য হোল ফ্যামিলি কে মেরে ফেলেছে। সেই অগস্ট মাস আসলে আবার ওই প্লেনের উঠাটাই আমরা জানতেছিলাম যে আবহাওয়া যে টিকে থাকলো, আমরা কিন্তু দেখেছি যে একটা নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছে 75-15 আগস্টের পরে। যা কিছু বঙ্গবন্ধু করেছেন সবই যেন উল্টে পাল্টে দিতে হবে, সবই যেন শেষ করে দিতে, সবই আবহাওয়া টিকে থাকলো। এর কারণ, আবহাওয়া টিকে থাকার কারণ হলো সিনসিয়ারিটি অফ দি প্লেয়ার্স। আমাদের তখন যে ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্টও তো ভয় পেয়েছে, বিকজ ম্যানেজমেন্টে সব বড় বড়, সবাই একটু চিন্তিত। তো আমরা যারা কামালের সাথে স্টার্ট করেছি 72-তে একসাথে, আমরা 7-8টা ন্যাশনাল টিমের প্লেয়ার, উই ডিসাইডেড টু স্টে। আমাদেরকে সব বড় বড় ক্লাবগুলো তখন অনেক পয়সা করে সারতেছে, কিন্তু তখন তো নিতে পারেনি, এখন চেষ্টা করতেছে। বাট আই ডোন্ট নো, সামথিং ইনার স্ট্রেংথ অর লাভ ফর কামাল, লাভ ফর ক্লাব, সব মিলে আমরা 5-6 জন ন্যাশনাল স্টার ডিসাইড করলাম যে 2-1 বছর পয়সা না পাবো, উইল স্টে টুগেদার। আমরাই টাকা পয়সা জোগাড় করে, আমরাই তো সেই সময় সালমান রহমান, তারপরে মনসুর সাহেব ছিলেন একজন, আমার আব্বা, এরা কিছু কিছু টাকা অ্যারেঞ্জ করে দিয়ে আমাদেরকে করেছে। অ্যান্ড আমরা কিন্তু উই প্লেড। এবং আপনাদের যে সমর্থক গোষ্ঠী ছিল, সেই সমর্থক গোষ্ঠীর কারণেও নিশ্চয়ই এটা বলতে হবে যে পাপন ভাই একজন বড় সমর্থক ছিলেন, পাপনের বলছিলেন বিরোধী। আমাদের তো উই হ্যাড লট অফ সাপোর্টার্স। আপনার সমর্থক ছিলেন, আমার সমর্থক থেকে ধরে আমার ক্লাবের, মানে আবনি ওয়াজ লাইক আই সেড ইন দ্য বিগিনিং, জি, Aboni became an institution. Right. It is no more a football club or a cricket club. Right. এই ইনস্টিটিউশনটা 75-এ আমরা থেকে যখন খেলা আরম্ভ করলাম, it got completely established.
পাপন ভাইয়ের কি ওই সময়ের কথা একটু মনে আছে যে আবাহনী ক্লাবটা যে শুধু টিকেই থাকলো না, আবাহনী বেশ ভালো করতে থাকলো, চ্যাম্পিয়ন হলো অনেকগুলি মানে বড় টুর্নামেন্টে, তখন ফেডারেশন কাপ ছিল, তখন লিগ ছিল, তখন আরো কিছু টুর্নামেন্টও আবাহনী আসলে জিতলো জাতীয় পর্যায়ের। তো সেইটার আসলে আপনার কাছে কি মনে হয় যে আসলে 75-এর 15ই আগস্টের পরে এমন অবস্থা হলো যে আবাহনীর সমর্থকরা মাঠে গিয়ে আবাহনীর খেলা হলে যে দেখতে যাবে সেটাও ভয় পাচ্ছে। আবাহনীর উপর কিন্তু প্রচুর এটাকে নিশ্চিহ্ন করার জন্য প্রচুর চেষ্টা করা হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেভাবে যে পারুক না কেন। এমনকি 90% না, কিন্তু 10% যারা নাকি ম্যানেজমেন্টে ছিল ওরাও ভয় পেয়ে গেছে। এখানে ভয় না পাওয়ার কোনো কারণ নেই, কারণ গভর্নমেন্ট থেকে যদি প্রেশার আসে যেটা হয়। সো ওই দিক দিয়ে চিন্তা করলে আমি বলবো যে খেলোয়াড়রা যেমন একটা বিরাট অবদান, তারা যে আমাদের ছেড়ে যায়নি দুর্দিনের সময়, পয়সা ছাড়াও খেলে গেছে। আবার বেশ কিছু ম্যানেজমেন্টের লোক ছিল যারা নাকি সরাসরি এটাতে মানে এটা থেকে সরে যায়নি, তারা সাহস করে টিকে গেছে, এবং সমর্থক গোষ্ঠী। আজকে এই আবাহনীতে একটা অনুষ্ঠান ছিল বিকাল 4টায়, ওখানে শুনছিলাম যে স্ত্রী বাইরে গেছে, স্ত্রীর আলমারি ভেঙে গয়না বিক্রি করে পয়সা জোগাড় করেছে খেলার জন্য, করে আবার মামলা করেছে থানায় গিয়ে, যে চুরির মামলা। এই হলো অবস্থা, যে যেভাবে পারে সকলেই চেষ্টা করেছে, এবং এই সমর্থক গোষ্ঠী, খেলোয়াড় এবং কিছু শুভাকাঙ্ক্ষী যারা কামাল ভাইকে চিনতো জানতো, এদের সকলের প্রচেষ্টায় জন্য এটা টিকে গেছে। সালাউদ্দিন ভাই, আমি একটা অন্য প্রসঙ্গে আসি। আমার মনে হয় শেখ কামাল হচ্ছেন বাংলাদেশের ইতিহাসে এমন একজন ক্যারেক্টার যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার করা হয়েছে 75 থেকে। আমি যদি বলি, আমি বলতে চাই যে প্রায় 2000 সালে গোড়া পর্যন্ত, মানে আওয়ামী লীগ সরকার যখন পরে 96 সালে ক্ষমতা আসলো, মানে বিভিন্ন ধরনের প্রচার অপপ্রচার নানা ধরনের, এই সব গুলি আপনি কিভাবে দেখেছেন, মূল্যায়ন করেছেন? আমি যেসব কথাগুলো বলবো আপনাকে, এটা কারো শোনা কথা না, আই লিভ দ্য হিস্ট্রি, রাইট। আমার হলো এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। আপনি যে তার সম্বন্ধে যে বদনাম হয়েছে, আমি একটা সাবজেক্টে আসাই উচিত আমার আজকে, অ্যান্ড টু দ্য হোল টেলিভিশন, দ্য নেশন, দিস সাবজেক্ট শুড বি নোন। একটা কথা উঠেছিল, সে ব্যাগ লুট করতে গিয়েছিল, রাইট? এই কথাই তো আপনি বলছেন তার সম্বন্ধে। আমি বলি ওদিনকার ঘটনাটা, আমি কিন্তু প্রেজেন্ট ইন দ্য সিচুয়েশন, ইটস নট যে কারো থেকে শুনে বলছি। আমরা বিকালবেলা ফুটবল প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস করে আজকে আবাহনী যেখানে ওইখানে না, এখন মাঠটা ছিল ওইটা, কিন্তু ক্লাবটা ছিল আরেকটু ভিতরে 19 নম্বর রোডে। আমরা প্র্যাকটিস করে সব হেঁটে হেঁটে ক্লাবের মধ্যে এসে বসছি, লনে বসছি, ধরেন আমি হাফ প্যান্ট পরা, খালি গায়ে, কামাল, তারপর আরো 4-5 জন আমাদের প্লেয়াররা সব মিলে আমরা চা খাচ্ছি। তখন কিন্তু মোবাইল ছিল না, কিছু ছিল না। আমাদের ক্লাবে একটা পে ফোন ছিল। তো ম্যানেজার এসে কিছুক্ষণ পরে বললো, কামাল ভাই আপনার একটা ফোন আসছে। তো কামাল ফোনটা ধরতে গেল, আমরা কিন্তু বসে চা খাচ্ছি, খালি গা গেঞ্জি পরা। এসে বলল, এই গাড়িতে উঠ। কি হয়েছে? কয় ওই সর্বহারা ওরা ইউনিভার্সিটিতে একটা সাদা মাইক্রোবাস নিয়ে 5-6 জন ইউনিভার্সিটিতে চক্কর মারছে, ওরা ইউনিভার্সিটিতে অ্যাটাক করবে, বোম মারতে চেষ্টা করতেছে। তখন একটা ডিজেবল সিচুয়েশন আনতে। তো এর মধ্যে তারেক শাহানটান ছিল, ওরা সব গাড়িতে হোয়াইট মাইক্রোবাস, হ্যাঁ, তো মাইক্রোবাসে ওরা লাফ দিয়ে উঠলো। আমি তো হাফ প্যান্ট পরে, গেঞ্জি পরা, আমি আর উঠিনি। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি আমি বলি আপনাকে, হোয়াইট মাইক্রোবাসটা, আর তখন তো ঢাকা শহর এত বিজি না, হোয়াইট মাইক্রোবাসটা ইউনিভার্সিটিতে ঘোরাঘুরি চক্কর মারতেছে, ওরা বোম মারবে, অ্যাটাক করবে। তো কামালেরও হোয়াইট মাইক্রোবাস, সে হোয়াইট মাইক্রোবাসটা নিয়ে চেস করলো, মানে ওই ইউনিভার্সিটি থেকে রওনা দিল। ওরা ওই মাইক্রোবাসটাকে পেলো আপনার ইয়ের সামনে, চক্কর দিয়ে আসছে ইউনিভার্সিটি থেকে, আপনার হাইকোর্টের সামনে আসছে। তো ওরা মাইক্রোবাস থেকে দেখে ওরা মাইক্রোবাসটাকে ফলো করা আরম্ভ করলো। মাইক্রোবাস টের পেয়েছে যে একটা গাড়ি ওদের ফলো করছে। তখন তো রাস্তা খালি, এই রাস্তা না, মানে রাইট, ধানমন্ডির থেকে ইউনিভার্সিটি যেতে 5-7 মিনিট লাগে। তো ওই গাড়িটা চেজ আরম্ভ করলো। ওই গাড়িটা করলো কি, সর্বহারার যে পার্টিটা, ওরা গাড়িটাকে মতিঝিলে ঢুকালো। ঢুকায় ওই মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পাশ দিয়ে যে ওই থানা, মতিঝিল থানার সামনে দিয়ে রওনা দিল। তো কামালরা গাড়িটা চেঞ্জ করে যখন ধরতে পারে নাই, ওরা মতিঝিল থানার সামনে, কামাল বললো এই মতিঝিল থানা আছে, দাঁড়া। তো মতিঝিল থানায় যে মতিঝিল পুলিশকে বলবে এখন চেঞ্জ করতে যে এই ঘটনা,
তোরা গাড়ি খোলার আগে হোয়াইট মাইক্রোবাস থেকে পুলিশ ফায়ারিং আরম্ভ করে দিয়েছে। কথা বুঝছেন? ও তখন কামাল জোর করে গাড়ির দরজা থেকে লাফ দিয়ে নেমে আমি শেখ কামাল বলছে। বাই দ্য টাইম দে পুলিশ ইজ অলরেডি ফায়ার্ড, ওরও গায়ে গুলি লাগছে। তখন পুলিশ রিয়েলাইজ করছে, তখন সে বললো যে ওই সামনের মাইক্রোবাস যাচ্ছে, ওই মাইক্রোবাসটা ফলো করেন, ওরাই ওই বোম মারার চেষ্টা করতেছে। তো তখন এই গাড়ির মধ্যে গুলি মারাতে 4-5 জনের গুলি লাগে। তখন এদেরকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। ঢাকা মেডিকেল কলেজে আসার পরে কামালের গুলি লাগছে, রক্ত পড়তেছে। তো ডাক্তাররা তো কামালকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো কামাল আবার সবাইকে আটকেছে, নো 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 নো, অন্য ওদেরকে আগে নাও, বিকজ কামাল জানে যে ওকে নিয়ে গেলে অন্যদের ইম্পর্টেন্সটা কমে যাবে। রাইট। ঠিক আছে। তো পরে যখন বলতেছে অন্যদেরকে নিতে নিতে এর মধ্যে ও সেন্সেস হয়ে গেছে। তারপরে কামালকেও অপারেশন করতে নিয়ে যায়। তার ঘন্টাখানিক পরে বঙ্গবন্ধু খবর পেয়ে উনি আসেন। So, এইটা হলো অ্যাকচুয়াল স্টোরি। এটাকে টুইস্ট করে, যেরকম হিস্ট্রিকে টুইস্ট করে ফেলে। জি। So, আমি তো কারো থেকে শুনে বলছি না। জি, আপনি সেখানে না, এটি আসলে মানে আমি যেটা বলছিলাম যে প্রচার প্রপাগান্ডা এবং নানাভাবেই আসলে যে আওয়ামী লীগের বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে নানাভাবেই আপনি একটা কথা চিন্তা করেন না কেন, বঙ্গবন্ধুর ছেলে স্বাধীন বাংলাদেশ, ওর কি বাংলাদেশ ব্যাংক লুট করতে হয়? এটা তো পাগলের কথা না। ওর কি দরকার? সেটাই। পাপন ভাই, আমরা 2 মিনিট পর একটা বিরতি নিব। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের সাফল্য এবং ক্রিকেট খেলাটা যেহেতু বাংলাদেশে খুব বেশি ছিল না, বাংলাদেশের একজন খেলোয়াড় আমার জানা মতে যে রকিবুল হোসেন আসলে চান্স পেয়েছিলেন, কিন্তু তাও একাদশে খেলার সুযোগ পায়নি শেষ মুহূর্তের সিদ্ধান্তে। সেই থেকে ক্রিকেটে আজ আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, ভারতকে হারিয়েছি, সাউথ আফ্রিকাকে হারিয়েছি, জিম্বাবুয়েকে আগে হারিয়েছি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। আপনার কাছে কেমন লাগে আসলে বাংলাদেশ ক্রিকেট? আসলে আমি যখন ক্রিকেটের দায়িত্ব নিই তখন তার 3 মাস পরে একবার টিভিতে বলেছিলাম সব টিভির সামনে যে আমার একটা মেজর চিন্তা হচ্ছে র্যাঙ্কিং নিয়ে কাজ করা। একটা জিনিস আমি জানতাম, আমাদের ছেলেরা খুব ভালো খেলে, ওদের কিন্তু মানে প্রতিভা আছে অ্যান্ড ওদের রিকোয়ার্ড স্কিল আছে, একটু ইনডিসিপ্লিন আছে। সো ডিসিপ্লিনটার দিকে একটু নজর দিতে হয়, সেটা একটু কড়াকড়ি ন্যাচারালি। এবং প্রথম সবচেয়ে মানে ভয় দেখানোর জন্য সাকিবকেই ধরতে হয়, এবং যেটা কেউ কখনো চিন্তা করেনি 1 বছরের জন্য দেশে বিদেশে সাসপেন্ডের মতো ঘটনা, সো দ্যাট সবাই ভয় পায়। একটা এন্টায়ার কোচিং স্টাফ চেঞ্জ করি, কারণ একেবারে আমার কাছে মনে হচ্ছে এগুলো কোনো কোচিং স্টাফই না, কারণ ওরা প্লেয়ারদের কথা শুনে কাজ করে। সো কোচিং স্টাফ এন্টায়ার চেঞ্জ করলাম এবং নতুন নতুন প্লেয়ারদের ঢোকার একটা সুযোগ করে দিলাম। কারণ আমি যখন এসেছি তখন বলেছিল ওয়ার্ল্ড কাপের আগে কোনো প্লেয়ারই চেঞ্জ হবে না, এই 11 জনই খেলবে। আমি এসে এক এক করে 6টা প্লেয়ার নতুন ঢুকালাম, এবং ইভেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার সময় দেখেন সৌম্য সরকার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচই খেলে নাই, সে খেলবে ওয়ার্ল্ড কাপ। সো এক্সপিরিয়েন্স ছাড়া এই সমস্ত নতুন ছেলেদের ঢোকানোর জন্য একটা কম্পিটিশন এসছে। এখন কেউ যদি ভালো না খেলে তাহলে কিন্তু বাদ পড়ে যাবে টিম, মানে সে যেই হোক। আপনি বিজয় দেখেন ওয়ার্ল্ড কাপে গিয়ে হাত ভাঙলো, ঢুকতে পারছে না, সুযোগই নাই। সুযোগ দেয়, আমি তো দেখি না ওদের কোনো আর সুযোগ। কত বোলার এই যে টেস্ট খেলছে দেখেন, রুবেলের মতো বোলার বাইরে বসে আছে, মাশরাফি খেলছে না, তাকে রুবেলও বসে থাকতে হচ্ছে। সো ঢোকাটাই টিমে এই কম্পিটিশনটা দরকার ছিল, এন্ড ন্যাচারালি ওরা ভালো খেলেছে, কোচ ভালো করেছে, এবং আমি মনে করি আজকে এই যে ক্রিকেট, কামাল ভাইয়ের অবদান আছে। জি পাপন ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের শুরুর সময়টা একটু বলেন। আমি জানি না যে মানে 72-73 সালে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশেও যে ক্রিকেটকে বাঁচিয়ে রাখার যে পণ, সেই পণটা কিরকম ছিল? মানে ক্রিকেট তো একটি কঠিন খেলা। সালাউদ্দিন ভাই বলছিলেন যে একটি বল, তারপরে আপনিও বলছিলেন যে একটি বল পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়েছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। দেখছেন বাংলাদেশ এখন। পাপন ভাই, আপনি বিরতির আগে বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেটের পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে আমি জানতে চাইছিলাম যে স্বাধীনতা বিধ্বস্ত দেশে আপনি বলছেন একটা বলের জন্য আপনাদের কতটা ইয়ে করতে হয়েছে। এই দেশটি যে ক্রিকেট খেলতে পারবে এবং ক্রিকেট খেলার যে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, সেটার ক্ষেত্রে আপনি যদি শেখ কামাল এবং তৎকালীন সরকারের অবদান যদি আপনি একটু বলতেন। ওই যে আমি যেটা বললাম, আসলে ক্রিকেটটা ছিল একটু এক্সপেন্সিভ, ফুটবলের চেয়ে একটু এক্সপেন্সিভ খেলা, কাজে এটা সবাই এফোর্ড করতে পারতো না। আপনি বাংলাদেশে ঢাকা শহরের বাইরে গ্রামে গঞ্জে গেলে কোথাও ক্রিকেট খেলা দেখতাম আমরা, কিন্তু সবাই ফুটবল খেলে। সো সেদিক দিয়ে চিন্তা করলে এটা একটু এক্সপেন্সিভ, একটু
যাদের একটু পয়সা ছিল ওরাই খেলতো এবং একটু এলিট ভাব ছিল ক্রিকেট, এটা ব্রিটিশরাই হয়তো শুরু করে দিয়ে গেছে ইংল্যান্ডে যখন এসছে তখন থেকেই। কিন্তু বাংলাদেশে আমি যেটা বললাম, দেখেন আমার এক্সাম্পলটা, এই যে আমাদেরকে পিচ করে দিল, খেলার সরঞ্জাম এনে দিল কামাল ভাই, আমাদেরকে বল দিচ্ছে খেলার জন্য যেখানে বল পাওয়া যাচ্ছে না। পরে আমি শুনেছি উনি বল ইম্পোর্ট করেন, হাই ট্যাক্স ছিল 40%, এটাকে রিডিউস করা হয়, উনি বল আনার ব্যবস্থা করেন। এইগুলা করার জন্যই কিন্তু আজকে এই জায়গায় মেইন যে ভিত্তিটা, ফাউন্ডেশনটা যদি আপনি দেখেন এসছে, আমি তো বলবো কামাল ভাই শুরু করে দিয়ে গেছে। এবং আমাদের সবাই ধারণা যে কামাল ভাই যদি বেঁচে থাকতেন, আজকে তো এত বছর লাগলো বাংলাদেশকে, একটা সময় আমরা খুব ভালো যে কিছু হয়ে গেছি তা না, আমরা একটা সম্মানজনক পরিস্থিতি এসেছি যেখানে আমরা সব দলকে যে হারাতে পারি সেই বিশ্বাসটা আমাদের আছে। আপনি একটা কথা চিন্তা করেন, এন্টায়ার এই এশিয়াতে বাঙালি কোনো প্লেয়ার ছিল না, কোনো প্লেয়ার নেই, ইন্ডিয়াতেও তো নাই না। আপনি মানে শুধু সৌরভ গাঙ্গুলি except সৌরভ গাঙ্গুলি ছাড়া কোনো বাঙালি ঢুকতে পারে নাই। আজকে সব বাঙালিরা খেলছে, এই জিনিসটা তো চিন্তাই করতে পারি না আমরা। তো আজকে যে এই সাকসেস, এটার পিছনে অবশ্যই কামাল ভাইয়ের একটা বিরাট অবদান। পাওয়ার ভাই, সালাউদ্দিন ভাই আমাদেরকে বিরতির সময় বলছিলেন যে ক্রিকেটে উনিও খেলেছেন, সর্বোচ্চ পর্যায়ে খেলেছেন, এমনকি স্বাধীনতার পরে প্রথম বড় টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচও তিনি। সেই সময়কার ক্রিকেটের কথা যদি একটু বলেন সালাউদ্দিন ভাই, 72, 73, 74, 75। অ্যাকচুয়ালি সেই সময় ক্রিকেটটা পার্ট টাইম ছিল, মানে ইস্ট পাকিস্তানের ক্রিকেটটা ওয়াজ এ পার্ট টাইম ক্রিকেট। মানে ফুটবলটা এত বেশি জায়গা নিয়ে নিয়েছিল যে ক্রিকেটটা ওইভাবে আসতে পারে নাই। তারপরে যখন আস্তে আস্তে ক্রিকেট, আমাদের একটা ফুটবলের একটা প্রবলেম হয়ে গেছিল কি, মধ্যেখানে 8-10 বছর। ও আমি মাঝখানে একটু বলে রাখি যে আভরী ক্লাব কিন্তু দোর্দণ্ড প্রতাপের সাথে ক্রিকেটও খেলেছে, হ্যাঁ, ক্রিকেট। সেটাও যদি আপনি একটু বলেন। আবনি ক্রিকেট খেলে নাই, আবনিতে ফার্স্ট 11-এ কামালও খেলতো। আমি আবনির এগেইনস্টে খেলেছি জি ক্রিকেটটা, আমি আজাদ বয়সে খেলতাম, আমি কামালের এগেইনস্টে ক্রিকেটও খেলেছি। জি, ফুটবল খেলতাম আবনিতে, বাট ক্রিকেট খেলতাম না। হ্যাঁ। সো ইসে ক্রিকেটটা ডেভেলপ করে গেছে, বিকজ ক্রিকেটে আপনার আমাদের ফুটবলে 8-10 বছর ধরে কোনো লিগ টিগ খেলা হয়নি, দেয়ার ওয়াজ এ কমপ্লিট গ্যাপ। প্লাস ক্রিকেট ডেভেলপড। আর একটা জিনিস আপনি মনে রাখবেন যে এ নেশন গোজ যেই গেমটা জিতে, বিকজ ক্রিকেটে 2-1 বার জিতেন, ফুটবলে জিতাটা, ন্যাশনাল টিমের পারফরমেন্সটা ওরকম ছিল না। ইন্ডিয়াতে ফুটবল ওয়াজ নাম্বার 1 গেম। যেরকম আপনার ইডেন গার্ডেনে 1 লক্ষ লোক ভিতরে থাকতো, 1 লক্ষ লোক বাইরে থাকতো কলকাতায়। তখন ইন্ডিয়া ওয়াজ দি এশিয়া চ্যাম্পিয়ন 65, 66, 67 ওর থেকে 70s পর্যন্ত ফুটবলে মাঠে ভরা থাকতো। তারপরে অন্য এশিয়ান দেশগুলো যখন ফুটবলে ডেভেলপ করে গেল, তখন কিন্তু ইন্ডিয়ান লোক ওই ন্যাশনাল টিম হেরে যেত, লোক আসতো না। ক্রিকেটে ইন্ডিয়া জিতে আরম্ভ করলো, যখন ইন্ডিয়া ক্রিকেটে জিতে আরম্ভ করলো ন্যাশনাল টিমের পারফরমেন্সে, দেন পিপল ফ্লক ইনটু ইয়ে। তারপরে স্পন্সরশিপ এসে গেছে। সো দ্য ন্যাশনাল টিম হ্যাজ টু উইন। বাংলাদেশ, আমি বলছি আপনাকে, যেটা আপনাকে বিরতিতে বলছিলাম, আজকে বাংলাদেশ ক্রিকেট যেই পজিশনে আছে, ওনারা যদি একটু কনসেন্ট্রেট করেন, দে মে বিকাম দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দের ইজ নাথিং, কোনো সন্দেহ নাই, বিকজ আই বিলিভ দে ক্যান বিকাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমাদের টার্গেটটা হলো 209টা দেশ, তো ইটস এ ডিফারেন্ট বল গেম। রাইট। একটা প্লেয়ারের বেতন হলো সপ্তাহে 1 কোটি টাকা, ইউরোপে এরকম 4000 এরকম 4000-5000 প্লেয়ার আছে। সো আমাদের টার্গেটটা হবে আমরা ডেভেলপ করে এশিয়ার টপে আসতে। এশিয়ার টপে আসলে আমার প্লেয়ারগুলো কিন্তু মিলিয়নিয়ার হয়ে যাবে প্লেইং ইন এশিয়া। সো দুটো, ইটস অ্যাপল অ্যান্ড অরেঞ্জ। আমি কম্পেয়ার করেছি। এন্ড ক্রিকেট ইজ এ বিউটিফুল গেম। লেট ক্রিকেট বি দেয়ার, ফুটবল অন এ সেপারেট প্লেট। না, আমাদের আসলে ফুটবল বা ক্রিকেট আমাদের তরুণ সমাজের জন্য, শেখ কামালের জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে এবার একটি ডকুমেন্টারি বানাতে গিয়ে শেখ কামাল সম্পর্কে আমরা একটু জানতে গিয়ে দেখলাম যে উনার আসলে স্বপ্ন ছিল আসলে মূলত তরুণ সমাজের জন্য স্বপ্নের ব্যবস্থা করা। সেই ক্ষেত্রে আপনি যদি ফুটবল আর ক্রিকেটের একটু অবদানটা একটু বলতেন, যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা। না, আপনি চিন্তা করেন ওই সময়টায় একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, এইখানটায় ওই সময় কেউ এইরকম ওনার মতো মানুষ, বঙ্গবন্ধুর ছেলে, রাষ্ট্রপতির ছেলে, এবং তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার, সবচেয়ে শক্তিশালী মানুষ, উনি এই খেলাধুলা খেলছেন, অন্যদেরকে খেলায় উদ্বুদ্ধ করছেন, ক্লাব করছেন, গান গাচ্ছেন, নাটক করছেন, এটা তো অবিশ্বাস্য। সো এই ধরনের যখন নাকি আপনার টপ
লেভেল থেকে যদি সাপোর্ট থাকে, তাইলে সেই দেশের ক্রীড়া বলেন, সংস্কৃতি বলেন, এটা সামনে না বেড়ে পারেই না। আপনি ক্রিকেটে এখন দেখেন, আমি একটা এক্সাম্পল দেই, এই যে এখন খেলা হয়, আমি তো বললাম কামাল ভাই সেই ফাউন্ডেশনটা লে করে দিয়ে গেছিল, সেই জন্য ক্রিকেট আজকে এই জায়গায় এসছে, কারণ উনি কিন্তু প্রচুর লোককে ক্রিকেটে উদ্বুদ্ধ করেছে। এই যে আবহনে ক্রিকেট করার জন্য সাথে সাথে কিছুদিন পরেই পাল্টা শুরু হলো, সূর্য তরুণ ক্লাব করলো ক্রিকেট টিম, এই কম্পিটিশন শুরু হলো। কম্পিটিশন না হলে তো হবে না, Right. এই যে কম্পিটিশন ক্রিয়েট করাটা, এটা তো কামাল ভাইয়ের অবদান। দিস ইজ নাম্বার ওয়ান। ক্রিকেট যে খেলা উচিত, এটা তো ওনার একটা ইন্টারেস্ট ছিল, সবাই আমরা ওটার মধ্যে গিয়েছি। সো এই দ্বিতীয়ত, এখন দেখেন কামাল ভাই নাই, আসলে এই পরিবারটাই হলো খেলোয়াড় পরিবার। আমি এই বিষয়টি জানতে চাইছিলাম যে পাবন ভাই, সালাউদ্দিন ভাই, আমরা একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে যেটি জানতে চাইবো যে এখনকার যে সরকার আছেন, তারা, আপনারা ফুটবল বস আছেন, ক্রিকেট বস আছেন আমাদের এখানে, সেই সরকার আসলে ফুটবল এবং ক্রিকেটের উন্নয়ন এবং ফুটবল এবং ক্রিকেট স্পোর্টস একদম শেষ পর্যন্ত, আজকে আমাদের এখানে 56,000 বর্গ মাইলের শেষ মাথায় যারা আছেন, তাদের মধ্যেও এটি ছড়িয়ে দেওয়ার জন্য আসলে কতটা সিরিয়াস ফুটবল বস, ক্রিকেট বস দুজনের কাছে আমি জানতে চাইবো যে আমরা এটা বিরতি নিয়ে ফিরছি এবং আপনারা কতটা সফল সেটিও জানতে চাইবো আসলে। ফিরে এলাম বাংলাদেশ। এখানে আমি এই সরকার স্পোর্টসের উন্নয়নের জন্য আসলে কতটা সিরিয়াস সেটি জানতে চাইলাম। প্রথমে ক্রিকেট বসের কাছে জানতে চাই, পাপন ভাই, ক্রিকেটকে আসলে একদম শেষ পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আমরা সর্বোচ্চ পর্যায়ে অনেক ভালো খেলছি, কিন্তু বাংলাদেশের মধ্যে শেষ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য এই সরকার কতটা আন্তরিক, আপনি কতটা? আচ্ছা, আমি যখন আইসিসিতে যাই, জি, বিশ্বাস করেন আজকাল প্রথম কথাটাই উঠে যে আচ্ছা, তোমাদের দেশের প্রধানমন্ত্রী কিভাবে ক্রিকেটে খেলার সাথে এত জড়িত। আপনি দেখেন, বিজয় আহত হলো, হাত ভেঙে গেল, তখন বোধহয় ঢাকায় ভোর 4টা ওয়ার্ল্ড কাপে, মাননীয় প্রধানমন্ত্রী ফোন, এখন বিজয়কে দাও, এখন কি হবে ওর, উনি অস্থির হয়ে পড়লেন বিজয়কে নিয়ে, তার মানে উনি খেলা দেখছেন, অকল্পনীয়। আপনি এখন এখানে যে বাংলাদেশে যখন খেলা হতে থাকে, উনি ফোন করে বারবার, 5-6 বার এক একটা খেলার সময়, আই ওকে আস্তে ব্যাট করতে বলো, ওকে 6 মারতে না করো, আই সিঙ্গেল নিতে বলো। এই যে একটা ইনভলভ, যদি মাননীয় প্রধানমন্ত্রী একটা দেশের যদি খেলা নিয়ে এইরকম ইন্টারেস্টেড থাকে, তাহলে সেই দেশে ক্রিকেট ভালো না হয়ে যাবে কোথায় বলেন? সো এই যে ফুল সাপোর্ট ফ্রম দি গভর্নমেন্ট অ্যান্ড ফ্রম দ্য টপ, এই জিনিসটা, এবং এই শুধু এইবার না, আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী এর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে, খেলাধুলায় কিন্তু আমরা বেশ কিছু সফলতা পেয়েছি। পাপন ভাই, আপনি কি মনে করেন যে আমাদের সৌম্য সরকার, আমাদের মুস্তাফিজ, যে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা, যেটি আসলে খুব ক্রিকেট খেলে এত ভালো করবে তা আমরা কখনো বুঝতে পারি না, এরা যে উঠে আসছে, এটি কি আপনাদের সরকারের কোনো মানে কৃতিত্ব আপনি দিতে চান, নাকি তারা নিজেরাই তাদের মতো করে? না, বেসিক্যালি একটা জিনিস, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রতিভা, এখন এদেরকে তো আমার জোগাড় করতে হবে। এখন ওই যে আমি বললাম, প্রথমে যখন আসি আমাকে বলা হয়েছে যে এরাই ওয়ার্ল্ড কাপের আগে কোনো প্লেয়ার চেঞ্জ হবে না, 15 জনের একটা লিস্ট আছে, নতুন কোনো ঢুকবে না, কারণ কেউ তো তার পজিশন হারাতে চায় না। কিন্তু এই যে আমরা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলি, তো মাননীয় প্রধানমন্ত্রী বললো যে ভালো খেলবে না বাদ, তুমি যে ভালো খেলে তাকে ঢুকাও, ইয়াং হোক, কোনো অসুবিধা, রিস্ক নিতে কোনো ভয় পাবে না। এই বুদ্ধিগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছি, দেখেই সাহস পাচ্ছি, এবং সিলেক্টররাও সাহস করছে, নাহলে এত সাহস পাবো কোত্থেকে এইরকম একটা করা। এই যে আমি মনে করি আসলে এটা একটা পুরো ফ্যামিলিটাই এরকম। বঙ্গবন্ধু নিজে ফুটবল খেলতেন, কামাল ভাই তো খেলাধুলা করতেন, এটা করেছেন। বঙ্গবন্ধুর বাবা মানে কামাল ভাইয়ের দাদাও খুব নাম করা ফুটবল প্লেয়ার ছিলেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার প্রতি এত ইন্টারেস্টেড, আমি পৃথিবীতে এরকম কেউ নাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সালাউদ্দিন ভাই, ফুটবলের ব্যাপারে আসলে এই সরকার কতটা সিরিয়াস? আপনি বলছিলেন যে এশিয়া কাপে খেলতে পারলে আপনার মানে বাংলাদেশের এটা এশিয়া কাপে খেলতে পারার ক্ষেত্রে আপনার কোনো রোড ম্যাপ আছে কিনা, সরকার সেভাবে কেউ ইনভলভ হচ্ছে? আমাদের রোড ম্যাপ আছে, ডেফিনেটলি আছে, বিকজ আমি যখন প্রথমে আসছি, ওখান থেকে এখন অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলছি ফাইনাল স্টেজে। সো এটা করতে গেলে অ্যাকচুয়ালি ইট নিডস লট অফ ফাইন্যান্সিং ফ্রম দ্য গভর্নমেন্ট, বিকজ আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ফুটবল আর ক্রিকেট হলো 2 ডিফারেন্ট গেম। ফুটবল 209টা দেশ খেলে। ফুটবল ইজ দি eighth largest economy in the world. Football is the second largest economy in Europe. এক একটা ক্লাবের টার্নওভার হলো অলমোস্ট $1 billion ইন ইউরোপ, অনেক ক্লাবের। এইটাকে ফাইট করতে গেলে তো ইউ নিড লট অফ স্ট্রেংথ, কোচিং স্টাফ। সো আমার কাছে যদি একটা রিজনেবল বাজেট হয় ফ্রম দি গভর্নমেন্ট, আমরা যদি 4 বছরের, এখন আমরা যে স্টেজে আছি,
another 3 years to 4 years is maximum. প্রপার কোচিং, প্রপার গাইডেন্স, আমাদের একাডেমি হয়ে গেছে, একাডেমিতে এখন আমার ফরেন কোচেস আনার দরকার। এই জিনিসগুলো যদি করতে পারি আমার মনে হয় না খুব একটা ডিফিকাল্ট হবে, বিকজ আমার একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো আই হ্যাভ 160 মিলিয়ন পিপল। সো 160 মিলিয়ন পিপল থেকে ফুটবল প্লেয়ার বের হবে এটা হতে পারে না। বাট হোয়াট আই হ্যাভ টু ডু, এখন যেরকম ডিস্ট্রিক্টে ছড়িয়ে গেছে, এই বছর আপনি 41 ডিস্ট্রিক্টের লিগ হয়েছে, which is an incredible number. আমার মনে হয় যে বিষয়টি পরিষ্কার। আমরা আজকে শেখ কামালের জন্মদিন আসলে স্মরণ করছিলাম, তাই আমরা একদমই শেষ পর্যায়ে শেখ কামালকে যদি একটি, দুটি, তিনটি বাক্যে স্মরণ করতে হয়, সালাউদ্দিন ভাই আপনি কি বলবেন ওর সম্পর্কে? ওর সম্বন্ধে একটাই কথা আমাকে বলতে হবে, হি ওয়াজ এ ভিশনারি। যেটা আমরা আজকে চিন্তা করেছি ও সেটা 10 বছর আগে চিন্তা করেছে। বিকজ একটা জিনিস আপনি চিন্তা করেন, হি ওয়াজ 24-25 ইয়ার্স ওল্ড, যখন আরো কম 22-23 when he made Aboni Club. Right. Today Aboni Club is an institution. এটা কিন্তু Aboni Club না, ক্রিয়া চক্র না, ইটস অ্যান ইনস্টিটিউশন। দেশের যে কোনো জায়গায় আপনি আবনির নাম বললে এক কথায় ক্রিকেট ফুটবল না, ইটস অ্যান ইনস্টিটিউশন। আবহাওয়া নিয়ে একটি ইনস্টিটিউশন, কোনো সন্দেহ So নেই। this was his game plan. And উনি ওনার সাথে সালমান রহমানরা ছিলেন, আরো 4-5 জন ছিলেন। They took it from there. রাইট, কামালকে আমরা লস করে গেছি, বাট দেন এগেন কামালের ম্যানেজমেন্টই তো, ওনারই তো পার্টনার্সরা আজকে এখানে নিয়ে আসে। এবং সে আলোক বর্তিকা বয়ে চলছেন। পাপন ভাই, যদি শেখ কামালকে স্মরণ করতে হয়, আপনি কোন 1, 2, 3 বাক্য বলবেন? প্রথমত অসাধারণ, আমি প্রথমেই বলেছি এই ধরনের মানুষ, একটা মানুষের মধ্যে এতগুলা প্রতিভা দেখা যায় না যেটা ওনার মধ্যে ছিল। এবং ডেফিনেটলি একজন লিডারের যে ভিশন থাকা দরকার, লিডারশিপ কোয়ালিটিটা ছিল। এবং আরেকটা জিনিস বলা দরকার, একেবারে মাটির মানুষ ছিল। আচ্ছা। ওনাকে যদি কেউ না চিনতো, আপনার যেখানেই যা, কেউ বিশ্বাসই করতো না এটা বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল। একদম সাদা মাটা, কোনো নিজস্ব মানে একটা সাধারণ মানুষের মতো যেভাবে চলাফেরা করে একদম সেভাবে চলাফেরা করতেন। পাপন ভাই, সালাউদ্দিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। এই ছিল বাংলাদেশ এখানে, আমরা স্মরণ করলাম শেখ কামালকে তার 66তম জন্মদিনে। দেখবেন পরের অনুষ্ঠানটি।